মাস্টার, এই গ্রাম আর আগের গ্রাম নেই। কাল ফজলুর ছোট ছেলেকে ডাক দিলাম, সে কানে হেডফোন লাগিয়ে এমনভাবে চলে গেল যেন আমি বাতাসের সাথে কথা বলছি। এই কি আমাদের গ্রামের শিক্ষা? দোষটা শুধু ওই ছেলের না হাশেম মিয়া। আমরা ওদের হাতে স্মার্টফোন ধরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু স্মার্ট হতে শেখায়নি। শিক্ষা এখন শুধু GPA-5-এ আটকে গেছে, আদব কায়দা বইয়ের পাতা থেকে হারিয়ে গেছে। মাস্টার ভাই, ঘরে ঘরে এখন অশান্তি। আমার ছেলেটা সারা রাত মোবাইল টিপে আর দুপুর পর্যন্ত ঘুমায়। কিছু বলতে গেলে বলে, তুমি কি বুঝবে ডিজিটাল দুনিয়া? মায়া মহব্বত সব শেষ হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে এখন আগের মতো মিল নেই। ফজলু চাচা, আপনি ডিজিটাল দুনিয়ার কথা বলছেন? ডিজিটাল মানে তো হওয়ার কথা ছিল একে অপরের সাথে যোগাযোগ বাড়ানো, কিন্তু এখন তো দেখছি পাশের ঘরে বসেও কেউ কারো সাথে কথা বলে না। সবাই স্ক্রিনের ভেতরে ঢুকে বসে আছে। মানুষের প্রতি মানুষের যে টান, সেটা তো এখন ফেসবুকে লাইকে আটকে গেছে। যুক্তি দিয়ে কি হবে? আমাদের সময় তো ফোন ছিল না, কিন্তু কার বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও জানতাম। কারো অসুখ হলে পুরো গ্রাম তার উঠোনে গিয়ে দাঁড়াতো। এখন তো মানুষ মরলেও পাশের বাড়ির লোক টের পায় না। এটাই আসল সমস্যা। আমরা যন্ত্রকে আপন করেছি আর মানুষকে পর করেছি। সমাজ পরিবর্তন করতে হলে আমাদের মূলে ফিরে যেতে হবে। কিভাবে মাস্টার কাকা? এই জোয়ার তো থামানো যাচ্ছে না। সমাধান 3টে। 1, বড়দের নিজেদের আগে ফোন ছাড়া সময় কাটাতে হবে, যাতে ছোটরা আমাদের দেখে শেখে। 2, বিকেলে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মাঠ খালি থাকলে ছেলেরা মোবাইলেই আসক্ত হবে। 3, সমাজে ভালো কাজের জন্য সম্মান আর বেয়াদবির জন্য শাসনের পুরনো নিয়মটা আবার চালু করতে হবে। ঠিক বলেছেন, শুধু শাসন করলে হবে না, ওদের সাথে আমাদেরও বন্ধু হতে হবে, যাতে ওরা ফোনের চেয়ে বাবার সাথে কথা বলাই বেশি আনন্দ পায়। তাহলে কাল থেকেই উদ্যোগ শুরু হোক। কাল বিকেলে সব ছেলেদের মাঠে জড়ো করো। আমি নিজে গিয়ে ওদের সাথে ফুটবল খেলব। দেখি কত বড় ডিজিটাল হয়েছে ওরা। জানো, আজ কতদিন হয়ে গেল রনি একটা ফোনও দিল না। সেই যে গত মাসে ওর অফিসের কাজে যাওয়ার আগে কথা হলো, তারপর আর খবর নেই। ফোনের কথা ছাড়ো, গত ঈদের পর থেকে তো একবার বাড়িতেও এলো না। নিতুর কথা তো ভাবলে আরও বুক ফাটে। ওর শাশুড়ির শরীর খারাপ শুনলাম, কিন্তু নিজের মা যে এখানে পায়ের ব্যথায় হাঁটতে পারছে না, সেটা শোনার বোধহয় সময় নেই ওর। আমরা বোধহয় ওদের ওপর বেশি বোঝা হয়ে গেছি। অথচ দেখো, এই বাড়িটা যখন বানিয়েছিলাম তখন ওদের শোবার ঘরটাই আগে সাজিয়েছিলাম। ভেবেছিলাম বুড়ো বয়সে নাতি নাতনিদের নিয়ে এই বারান্দায় বসে গল্প করব। এখন শুধু দেয়ালগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে। তুমি মনে করতে পারো, রনির যখন জ্বর হতো তুমি সারা রাত ঘুমাতে না, আর আজ আমাদের ওষুধের ফর্দটা হাতে নিয়েও ওর মনে থাকে না টাকা পাঠাতে হবে কি না। টাকা বড় কথা নয় গো, বড় কথা হলো একটু আদর করে জিজ্ঞেস করা, মা তুমি খেয়েছো? আসলে দোষ আমাদেরই। আমরা ওদের ডানা মেলতে শিখিয়েছি, কিন্তু শেকড়ের টান শেখাতে পারিনি। ওরা ভুলে গেছে যে আজকের এই বড় বড় পদ আর বিলাসবহুল ফ্ল্যাট সবকিছুর শুরু ছিল আমাদের এই ভাঙা ঘরের অভাবের সংসার থেকে। বুঝলে কাদের, আকাশটা আজ কেমন যেন মেঘলা হয়ে আছে। হারান যে একা হাতে ওই বড় জমিটায় কাজ করছে, বৃষ্টি নামলে তো সব মাটি। ঠিকই বলেছেন মাস্টার মশাই, হারান লোকটা বড় খাটুনি, কিন্তু কপালটা দেখেন, গতবার পাটের দাম পেল না, এবার ধানে পোকা ধরল। আমাদের গ্রামের সাধারণ চাষিদের জীবনটা ওই আকাশের মতোই, কখন রোদ আর কখন বৃষ্টি, বোঝা বড় দায়।
এটাই কষ্টের কথা। এই যে হারানকে দেখছেন, ওর বড় ছেলেটা শহরে পড়তে যেতে চাইল, কিন্তু অর্থাভাবে পাঠাতে পারল না। গ্রামের মানুষের স্বপ্নগুলো ওই কাঁদার মধ্যেই জন্মায়, আবার ওখানেই মিশে যায়। অথচ দেখেন, এদের পরিশ্রমেই কিন্তু সবার মুখে অন্ন জোটে। আরে ধুর মাস্টার মশাই, শুধু কি টাকা? এই যে আমাদের গ্রামের মায়াটা, এটা কি শহরে পাবেন? কাল হারানের ঘরে চাল ছিল না, পরাণ শেখ গিয়ে দিয়ে এলো। এই যে একে অপরের পাশে দাঁড়ানো, এটাই তো আমাদের গ্রামের আসল সুখ। অভাব আছে ঠিকই, কিন্তু মানুষের মনে এখনো বীজ ঢোকেনি। সেটা ঠিক বলেছ কাদের। একে অন্যের দুঃখে এগিয়ে আসাটাই আমাদের শেকড়। কিন্তু আধুনিক সময়ের সাথে তাল মেলাতে গিয়ে গ্রামের মানুষগুলো হাঁপিয়ে উঠছে। চিকিৎসার জন্য সেই শহরে দৌড়াতে হয়, ভালো একটা স্কুলের অভাবের তাড়নায় যুবকরা সব গ্রাম ছেড়ে ইটভাটায় বা কলকারখানায় চলে যাচ্ছে। সত্যি বলেছেন, গ্রামগুলো যেন ক্রমে বুড়ো হয়ে যাচ্ছে। জোয়ান ছেলেরা সব বাইরে। মাঝে মধ্যে ভাবি, হারানদের মতো যারা কামড়ে মাটি পড়ে আছে, তাদের জীবনটা যদি একটু সহজ হতো, সরকার বা নিয়তি কেউ যদি একটু মুখ তুলে চাইতো। হারানের দিকে চেয়ে দেখ কাদের, কপালে ঘাম, কিন্তু মুখে ওই একটা হালকা শীষ দিচ্ছে। এই যে অল্পতে সন্তুষ্ট থাকা, এটাই গ্রামের মানুষের শক্তি। তবে শুধু সন্তুষ্টি দিয়ে তো পেট ভরে না। সঠিক সুযোগ সুবিধা আর ন্যায্য পাওনাটুকু পেলে এই হারানরাই দেশের ভাগ্য বদলে দিতে পারত। বুঝলে রহমত, এই যে দোকানের সামনে বসে আয়েশ করে কথা বলছি, এই শান্তি কি শহরে পাওয়া যাবে? ওইখানে তো মানুষের নিঃশ্বাস ফেলার সময় নাই। ঠিক কইছেন কাকা। এই যে গরম জিলিপির ঘ্রাণ আর আপনার সাথে দুইটা সুখ দুঃখের কথা, এর দাম লাখ টাকা। শহরে মানুষ নাকি ফ্ল্যাট বাড়িতে থাকে, পাশের ঘরে কে মরে আছে সেই খবরও কেউ রাখে না। ওইটাই তো তফাৎ। আমাদের গ্রামে কারো বাড়িতে একটু অসুখ হলে পুরা পাড়া ভেঙে আসে, আর শহরে সবাই যন্ত্রের মতো দৌড়াচ্ছে। টাকা আছে প্রচুর, কিন্তু মনে শান্তি নাই। আমাদের গ্রামের মানুষগুলো সহজ সরল, একজনের বিপদে 10 জন আগায় আসে। এই যে দেখেন, আজ রহিমার বাপ অসুস্থ শুনে বাজারে সবাই মিলে চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করল। শহরে কি কেউ এমন করে? যার যার ধান্দায় সবাই ব্যস্ত। আরে বাবা, শহরের মানুষ তো কৃত্রিম। তারা হাসে ক্যালেন্ডার দেখে আর কথা বলে ঘড়ি দেখে। আমাদের এখানে কাদামাটির গন্ধ আছে, মানুষের টান আছে। এই যে জিলিপিওয়ালা কাশেম আমাদের দেখে হাসি মুখে বড় 2টা জিলিপি বেশি দিল, এই ভালোবাসাটুকুই তো আসল। ঠিক বলছেন কাকা, শহরের চেয়ে আমাদের গ্রামের মানুষ হাজার গুণ ভালো আছে। শাকসবজি টাটকা, বাতাস পরিষ্কার, আর মানুষের মনে কোনো প্যাচ নেই। এই আড্ডার মাঝেই তো প্রাণটা জুড়িয়ে যায়। সত্যি বলছে রহমত, এই বাজার, এই আড্ডা আর এই মায়া, এসব ছেড়ে কোনো দিন কোথাও যেতে ইচ্ছে করে না। গ্রামের সাধারণ জীবনই আমাদের জন্য শ্রেষ্ঠ। কিরে সালাম, তোর কাঁচা সবজির ব্যবসাপাতি কেমন চলতাছে? এই তো চলছে কাকা, কোনো রকম টাইনা টুইনা। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ বাপু, কথা ঠিক। তয় শুনলাম এইবার ভোটের পর নাকি গরিবের কোনো অভাব থাকব না। যারা অভাবে আছে, দিনমজুর, তা করে সরকার ফ্যামিলি কার্ড দিব। কাকা, যেই কার্ড ওই দেখ, আমরা পাবো না। সরকার আমাকে কার্ড দিলেও 5-8টা কুত্তাগুলান আছে না, ওরা আমাকে হক মাইরা গিব। হ্যাঁ বাপু, কথা একদম খাঁটি। এই কার্ড দেওনের নাম কইরা এলাকার পাতি নেতারা জালিয়াতি শুরু করব। অনেকেই দেখবি টাকার বিনিময়ে কার্ড পাইব, আর আসল কার্ডের যোগ্য মানুষটা নিরাশ হইব। কাকা, যেই সরকার ওই ক্ষমতায় আসুক, আমরা গরিব আজীবন না খাইয়া ওই থাকুম। সরকার আমাকে দিব ঠিকই, কিন্তু আমাকে দরজা অবধি সেই সাহায্য আসব না। কোনো সরকারই খারাপ না, খারাপ হইলেও এমপি মন্ত্রী গুলান।
এরা ভোটের আগে কোটি কোটি টাকা খরচ করে আর ভোট শেষে আমাগো মতো গরিবের গলায় পাড়া দিয়া সেই টাকা আদায় করে। গিন্নি শুনছো কিছু? আমাগো আর অভাব থাকবো না। হঠাৎ এই কথা কইলা কেন? অভাব থাকবো না মানে কি? আলাদিনের চেরাক পাইছো নাকি? আরে না রে বউ, তো এইটা আলাদিনের চেরাগের থেকেও কম না। দুপুরবেলা মজিদ কাকা কইল এইবার ভোটের পর সরকার নাকি আমাগো মতো গরিব দিন মজুরগো ফ্যামিলি কার্ড দিব। এইটা আবার কেমন কার্ড যার সাহায্য অভাব দূর হইব? একটু খুইলা কাও তো। আরে গিন্নি, চারদিকে মিছিল মিটিং হইতাছে, পাড়া মহল্লায় যায়া যায়া নেতারা নানান প্রতিশ্রুতি দিতাছে। ফ্যামিলি কার্ড জাগো থাকবো, তারা নাকি প্রত্যেক মাসে মাসে 2,500 টাকা কইলা পাইব। তাইলে তো খুবই ভালো খবর। আমাগো যে কষ্ট হয়, তোমার কামানোই সামান্য রোজগারের সংসার চালানো দায়। তয় একটা কথা, আদৌ এই কার্ড আমরা পামো তো? ওইটাই চিন্তার বিষয় গিন্নি। রহমত ভাই দুপুরবেলা এই কথাই কইল, সরকার আমাগো কার্ড দিল, এলাকার পাতি নেতারা লুইট্টা পুইট্টা খাইয়া থুইব। যা হবার হইব। এখন ঘুমাও, সকালে পুব গায়ে যামু তরকারির গাড়ি নিয়া। ওইদিকে নাকি বেচা কেনা ভালো হয়। বুঝলি মজিদ, এই যে বনের হাওয়াটা গায়ে লাগছে, ঠিক এমন একটা দিনে আমরা বাঁশঝোপের আড়ালে লুকোচুরি খেলতাম। আমাদের সেই শৈশবটা কি আর এখনকার ছেলেপেলেরা পাবে? সব তো দালান কোঠা আর মোবাইলের ভেতরে ঢুকে গেছে। ঠিক বলেছেন মাস্টার মশাই, আমাদের শৈশব ছিল এই খাল বিল আর কাদামাটির সাথে মাখামাখি। মনে আছে কাদের সেই যেবার শ্রাবণ মাসে ঢল নামল, আমাদের গায়ের পুবের খালটা যখন কানায় কানায় ভরে উঠল, আমরা কলা গাছের ভেলা বানিয়ে পুরো গ্রাম টহল দিতাম। আরে মজিদ ভাই, সে কথা কি ভোলা যায়? আপনি তো ভেলার ওপর দাঁড়িয়ে লাফালাফি করতে গিয়ে একবার লগি হারিয়ে মাঝখালে হাবুডুবু খেয়েছিলেন। আমি আর মাস্টারমশাই মিলে আপনাকে টেনে তুললাম। আপনার হাত থেকে তখনও একটা শোল মাছের পোনা শক্ত করে ধরা। আর সেই বিলের কথা মনে আছে? শাপলার বিলে যখন ডিঙি নৌকা নিয়ে যেতাম, তখন আকাশটা যেন আমাদের খুব কাছে মনে হতো। বিলের পানি এত স্বচ্ছ ছিল যে নিচের বালু দেখা যেত। এখন তো সেই বিলের অস্তিত্বই সংকটে, ভরাট হয়ে যাচ্ছে সব। একদম ঠিক, আমাদের নদীটাও তো এখন শুকিয়ে নালা হয়ে গেছে, অথচ এই নদীতেই কত বড় বড় বোয়াল আর চিতল মাছ ধরতাম আমরা। বর্ষার রাতে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ত, আমরা টিনের চালের শব্দ শুনতে শুনতে নদীর গর্জনের অপেক্ষা করতাম। নদী ছিল আমাদের জীবন, আমাদের বেড়ে ওঠার সাক্ষী। শুধু কি নদী, আমাদের পাড়ার সেই জাম গাছটা, যেটার ডালে চড়ে আমরা আস্ত দুপুর কাটিয়ে দিতাম। কার পকেটে কত বেশি নুন মরিচ আছে তা নিয়ে প্রতিযোগিতা চলত। মাস্টারমশাই তখনও আমাদের নেতা ছিলেন। কার ভাগে কতটুকু জাম পড়বে তা উনিই ঠিক করে দিতেন। আসলে আমরা প্রকৃতির কোলে বড় হয়েছি তো, তাই আমাদের মনগুলোও ছিল ওই খোলা আকাশের মতো বড়। এই খাল বিল নদী আর গাছপালা আমাদের শুধু খাবার দেয়নি, দিয়েছে বেঁচে থাকার রসদ আর সাহস। এই গ্রামের প্রতিটি ধূলিকণা আমাদের চেনে, আর আমরাও ওদের চিনি। এখনকার প্রজন্মকে এসব গল্প বললে ওরা রূপ কথা মনে করে, কিন্তু এই কাদা জলেই আমাদের রক্ত মাংস গড়া। মাস্টারমশাই, আমাদের সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম।